উনিশ তারিখে দেখ যে থ্রি দেওয়া আছে। হ্যাঁ, সেই জন্য ভুল হলে হতে পারে, কিন্তু মানে আমি হচ্ছে মানে সদা সত্য কথা বলার চেষ্টা করি বা সবসময় বলি, আর মিথ্যা কথা আমি বলি না। আমার জীবনে আমি মিথ্যা কথা বলতে গেলে আমি বলি যে আমি হচ্ছে যাবো না, তাহলে হচ্ছে আমাকে সেখানে উপস্থিত করতে পারি। তাহলে হচ্ছে সবচেয়ে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে হচ্ছে তাহলে আমাদের হচ্ছে মানে সেশন আছে, আমরা গতকালে মানে যেটা হচ্ছে আমাদের গত হয়ে গেছে সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত দেখেছিলাম না, এর আগের ক্লাসে এই পর্যন্ত দেখছি না। হুম। যা আমাদের আছে পেশাগত দক্ষতা আছে উন্নয়ন করতে সহায়তা করবে। আসেন আসেন। দাদা, তাহলে এখানে আছে প্ল্যান ডু সি, মানে এইটুকু হচ্ছে আমাদের হচ্ছে খুব সহজেই হচ্ছে মনে থাকে না, যে প্ল্যান ডু সি। তার আগে আছে দেখা যাচ্ছে একটা ইংলিশ শব্দ আমরা দেখতে পাচ্ছি না, যে কোলাবোরেটিভ রিফ্লেকশন, মানে কোলাবোরেটিভ রিফ্লেকশন। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের হচ্ছে সম্মিলিত হবে যেটা করি, কারণ এইখানে হচ্ছে কোলাবোরেটিভ রিফ্লেকশন বলা হয়েছে এই কারণেই, কারণ এই কাজটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, মানে হচ্ছে টিম ওয়ার্ক। ধরেন আছে আপনাদের একটা বিজ্ঞানের টিম তৈরি হবে এবং গণিতের টিম তৈরি হবে, না? এখন হচ্ছে টিম যদি তৈরি হয় তাহলে টিমে হচ্ছে
কোলাবোরেশন যদি না থাকে টিম হবে? মানে টিম কখনো হবে না। যেমন হচ্ছে আপনি যদি ফুটবল খেলতে যান বা ক্রিকেট খেলতে যান, এখন মানে ক্রিকেটের ক্ষেত্রে মানে কোলাবোরেশন না থাকলেও চলে, না? মানে খুবই কম কোলাবোরেশন লাগে। যদি হচ্ছে আপনার হচ্ছে গেইল আর ধোনি যদি হয় যে আমি হচ্ছে দৌড়িয়া হচ্ছে রান নিব না, না, যে ব্যাটম্যানে মানে যে বলারে আসুক আমি হচ্ছে পিটিয়াবো, পিটিয়ে হচ্ছে খালি বাউন্ডারি পার করে খালি এই পাশেই দাঁড়িয়ে থাকবো, না, যে রান করবো না, তাহলে এখানে কোলাবোরেশন নাই। কিন্তু হচ্ছে যারা হচ্ছে ফিল্ডিং আছে, ফিল্ডার, না, মানে ফিল্ডারেরও হচ্ছে যে একটা সাইড মানে সে আছে শুধু দেখ যে ও তো হচ্ছে ওর দিকে যে বলটা আসবে ক্যাচ আসবে যেটা বা যে বলটা আসবে সেটাকে ঠেকানোর দায়িত্ব সে ওই দিকে থেকে, কিন্তু অন্যদিকে যেহেতু ঠেকাবে না। কিন্তু সবচেয়ে বেশি কোলাবোরেশন হয় হচ্ছে আমাদের হচ্ছে ফুটবল খেলায়, না, মানে হ্যাঁ 90 মিনিটে হচ্ছে ফুটবল খেলায় হচ্ছে 11টা যে প্লেয়ার আছে, মানে 11টা প্লেয়ারের ভিতরে যদি কোলাবোরেশন না থাকে তাইলে কিন্তু যখন তখন তারা হচ্ছে গোল খেয়ে যেতে পারে, পারে না? মানে হ্যাঁ প্রয়োজনে আত্মঘাতী বলো মানে গোলও হয়ে যেতে পারে। এই জন্য ফুটবল খেলায় আছে অ্যাক্টিভ কোলাবোরেশন, আর আছে ক্রিকেট খেলায় আছে মানে ওটা হচ্ছে আপনার যেটা হচ্ছে মানে কোলাবোরেশন আছে কোলাবোরেশন নাইও, সেটা ইংলিশে যে কি বলে ওটা হচ্ছে বাউন্ডুলি, বাউন্ডুলি কোলাবোরেশন, ঠিক আছে, হ্যাঁ, মানে ওই কোলাবোরেশন আছে দোদুল্যমান যেটাকে হচ্ছে পেন্ডুলাম বলা হয়, মানে দোলনার মতো কোলাবোরেশনটা হচ্ছে কখনো কোলাবোরেশন প্রয়োজন হয় কখনো প্রয়োজন হয় না। সেই রকম আছে এইখানে আমাদের এই যে আমাদের পাঠ সমীক্ষা কার্যক্রমের মাধ্যমে কি হবে, আমাদের আছে সহকর্মীদের সাথে যে সহমর্মিতা ও সহকর্মীদের সাথে আছে আচরণ, না, এবং সহকর্মীদের সাথে আছে মনোভাব পোষণ বা সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যেটা হচ্ছে আমাদের শিক্ষক যে যোগ্যতা রয়েছে, মানে শিক্ষক মান 9টা রয়েছে সহকারী শিক্ষকদের, 9টা মানের মধ্যে একটা যে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এর মাধ্যমে হচ্ছে পাঠ্যমিকার মাধ্যমে কি হবে, আমাদের সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা যে শিক্ষক মানটা আছে সেই মানটা অর্জন হবে। কি তাহলে হচ্ছে প্রত্যেকটা মানেই বা প্রত্যেকটা কার্যক্রমের সাথে প্রত্যেকটা মান জড়িত আছে, কি জড়িত আছে কিনা? তাহলে এইখানে হচ্ছে আপনার হচ্ছে পার্শ্বমিকার যে কার্যক্রম হচ্ছে আমাদের টিম ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক। তাহলে এখানে আমার হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, যখন আমি হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করব, যদি আপনাদের এখন যদি আমি পরিকল্পনা প্রণয়ন করতে দেই, না, যে একাই একাই হচ্ছে কিন্তু হচ্ছে পরিকল্পনা করতে পারবেন না, না, এখন হচ্ছে যদি সবাইকে মিলে করতে দেই তাহলে হচ্ছে আপনি বলবেন যে এই এখন কি হবে, এখন কি লেখি, এখন কি লেখি, এরপরে স্টেপটা কি হবে, এরপরে কি কথা ভাষা, ভাষাটা বলেন না একটু, কি তাহলে এই যে একটা কোলাবোরেশন হচ্ছে না, এই জন্য হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, এখানেও কোলাবোরেশন হবে যে পাঠ পরিকল্পনা প্রণয়ন। এই জন্য হচ্ছে যখন আমরা হচ্ছে স্কুলে হচ্ছে ডেমনস্ট্রেশন এ যাব এবং আমার স্কুলে যে হচ্ছে প্র্যাকটিস টিচিং যেটাকে বলা হয়, যে প্র্যাকটিস টিচিং কার্যক্রমে যখন হচ্ছে যাওয়া হবে তখন হচ্ছে দেখবেন যে আপনাদের হচ্ছে যে কোনো একজন ইনস্ট্রাক্টর স্যার গাইড টিচার হিসেবে কাজ করবে, ঠিক, এবং হচ্ছে পাঠ পরিকল্পনাটা হচ্ছে আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, হ্যাঁ, মানে হুবহু লাইন টু লাইন হচ্ছে পড়তে না পারলেও মানে রাফ রাফ স্টাডি যেটা হচ্ছে মানে বার্ড আই ভিউ যেটা আমরা বলি, হ্যাঁ, ঠিক আছে, এই বার্ডস আই ভিউ এর মতো হইলেও একটু আছে দেখবি, দেখবে না?
তাহলে আছে পাঠ পরীক্ষা, আর আছে যারা আছে বারডাই ভিউ যারা করে এক্সপার্ট, আপনার যেই জায়গায় খুদ আছে সেই জায়গায় তার হচ্ছে নজরটা পড়বে। পাঠ পরিকল্পনা দেখবে, ক্লাসও দেখবে, বুঝতে পেরেছেন? আর পাঠ পরিকল্পনাটা আপনার হচ্ছে প্রতিদিনই দেখবি, আর ক্লাস আছে আছে যিনি যেদিন উনি যাবেন সেদিন দেখবে, ঠিক আছে না? তাহলে হচ্ছে পাঠ পরিকল্পনা পরিকল্পনা, তারপর যে পাঠ পরিকল্পনায় অধিকতর উন্নয়ন, তারপর যা শিক্ষণ চক্রের মাধ্যমে আছে পেশাগত উন্নয়ন। সেজন্য আপনাদের আছে বিভিন্ন প্রশিক্ষণে, এখানে অনেকেই হচ্ছে আপনারা কারিকুলাম ডেসিমেশন ট্রেনিং নিয়েছেন, অনেকে আছে ইন্ডাকশন ট্রেনিং নিয়েছেন না? তাহলে ইন্ডাকশন ট্রেনিং এবং কারিকুলাম ট্রেনিং এবং আছে বিভিন্ন আছে বিষয়ভিত্তিক প্রশিক্ষণে অনেকে অংশগ্রহণ করেছে। তা সেখানে হচ্ছে আপনাদের আছে যখন হচ্ছে পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে দেওয়া হয়, তাহলে প্রথমত আপনাদের হচ্ছে পোস্টাল পেপারে করতে দেওয়া হয়, না? বা তার আগে হচ্ছে কি করতে চাই যে আপনার হচ্ছে একটা হচ্ছে নিজের হচ্ছে নোটবুক যে আছে বা খাতা আছে, যে খাতায় হচ্ছে আপনার পাঠ পরিকল্পনা তৈরি করে, তাহলে পাঠ পরিকল্পনা খাতায় তৈরি করার পর তারপরে আপনাদের বলে যে এখন ভালো করে পোস্টাল পেপারে লেখেন, এটা বলা হয় কিনা? এবং যাদের হচ্ছে মনে করেন যারা আইসিটি প্রশিক্ষণ নিয়েছেন, মনে করেন আইসিটি ট্রেনিং, আইসিটি ট্রেনিং এ প্রথমে বলছে যে আপনার খাতার ভিতরে লেখেন, খাতাটা চেক করা হয়, তারপরে বলছে যে এখন গ্রুপে হচ্ছে পোস্টাল পেপারে লেখেন, পোস্টাল পেপারে চেক করা হয়, তার পোস্টাল পেপারে চেক হওয়ার পর তারপর হচ্ছে এখন আপনি হচ্ছে কম্পিউটারে হচ্ছে লেখেন, মানে স্লাইডে এখন লেখেন। তাহলে এখানেই হচ্ছে আপনার হচ্ছে তিনবার হচ্ছে আপনার হচ্ছে আপনি একটা বিষয় নিয়ে তিনবার কাজ করতেছেন না? তাহলে তিনবার যখন কাজ করবেন তখন তিন রকমের হচ্ছে উন্নয়ন হয়ে যায়, কি হয় কিনা? তিন রকমের উন্নয়ন সাধিত হয়, যে আমার হচ্ছে ভুল নাই কিন্তু তারপর দেখা যায় কাজ করতে গিয়ে কিন্তু আবার হচ্ছে একটা হচ্ছে সংযোজন হয়ে যায়, হয় না? তাহলে এইটা হচ্ছে উন্নয়ন, যে পাঠ পরিকল্পনা অধিকতর উন্নয়ন, মানে আমার ভালো হয়েছে এবং কিভাবে আরো ভালো করা যায়, কাজ যখন করবেন তখনই আরো ভালো হবে। মানে যে কাজ করবে না তার কোনো অভিজ্ঞতা নেই, বুঝতে পেরেছে? তার ভালোও নাই মন্দও নাই। তারপর আছে শিখন চক্রের মাধ্যমে হচ্ছে পেশাগত উন্নয়ন। এই যে শিখন চক্রের মধ্যে পেশাগত উন্নয়নের আমি হচ্ছে একটা ক্ষেত্র বললাম, আমাদের শিক্ষক মান মানে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এখন এই যে টিমে যাদের দেখবে যে যাদের টিমের হচ্ছে গ্রুপে সবার সাথে সবার সম্পর্ক ভালো, তাদের কাজ অনেক উন্নত, মানে কাজ দেখেই তাদের বোঝা যায় যে তাদের হচ্ছে কাজটা হচ্ছে চমৎকার হয়েছে, মানে তাদের সুসম্পর্ক বজায় আছে বলে কাজটা সুন্দর হয়েছে। তারপর আছে ডু, মানে বাস্তবায়ন, যে শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনা পাঠ পর্যবেক্ষণ, শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনা পাঠ পর্যবেক্ষণ। তাহলে শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনা এখন হচ্ছে আপনি বিজ্ঞান যদি করেন, তাহলে বিজ্ঞানের হচ্ছে আপনার কি হবে, যে 5E মডেল অনুযায়ী আপনার কাজটা করতে হবে, 5E মডেল অনুযায়ী আপনার কাজটা করতে হবে। যিনি হচ্ছে আপনাদের হচ্ছে বিজ্ঞান পড়াবেন তিনি আপনাদের 5E মডেল মানে ভালো করে হচ্ছে পড়াবে। মানে 5টা ই আছে, 5টা ইর হচ্ছে প্রত্যেকটার একটা করে হচ্ছে মিনিং আছে, মানে কাজের স্তর আছে 5টা ই, মানে 5E। 5E একটা ই দিয়ে হচ্ছে আপনার আপনার ইনগেজ, প্রথমে আপনাকে যে কোনো জিনিস করতে গেলে তার সাথে আছে আপনাকে ইনগেজ হইতে হবে, মানে তাতে জড়িত হইতে হবে। ইনগেজ মানে হচ্ছে জড়িত হওয়া, না? তার সাথে যুক্ত হইতে হবে, ইনগেজ। আর তারপরে একটাই আছে, ইনগেজের পরে আপনার হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোর মানে আপনি যদি হচ্ছে ইনগেজ না হন তাহলে এক্সপ্লোর করতে পারবেন না, তাকে আবিষ্কার করতে পারবেন না, না? আপনি একজনের সাথে মিশলেই না তাকে চিনবেন কিভাবে? মেশার পরে তো তাকে চেনা যাবে, সেটাকে বলা আছে এক্সপ্লোর, মানে বাংলায় বলা আছে অনুসন্ধান, না? ওটা জড়িত হওয়া, ইনগেজ মানে জড়িত করা বা জড়িতকরণ, আর এটা আছে অনুসন্ধান করা, এক্সপ্লোর। এক্সপ্লোর এক্সপ্লোর আর একটা তারপরে ই আছে এক্সপ্লেইন। এক্সপ্লেইন এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা,
এক্সপ্লেইন যখন করলেন, এক্সপ্লেইন এর পরে আছে আপনার এক্সটেন্ড। এক্সটেন্ড ওই যে এর আগে যে আছে যে অধিকতর উন্নয়ন, যেটা অধিকতর। এক্সটেন্ড, এক্সটেন্ড মানে পরিবৃদ্ধি বা সমৃদ্ধি, এক্সটেন্ড। আর একটা আছে ই, এটা আমরা সবাই জানি, ইভ্যালুয়েশন, না, ইভ্যালুয়েশন অথবা ইভালুয়েশন কয় অনেকে, না, চার দিকে উচ্চারণ করতে ভালো লাগে, সেটা করবে, না। এখন আপনি হচ্ছে ব্রিটিশ ইংলিশ বলতে পারেন, আমেরিকান ইংলিশ বলতে পারেন, অ্যান্ড ইন্ডিয়ান ইংলিশ বলতে পারেন, না। তাহলে আমাদের হচ্ছে যে ইংলিশটা আছে যে সেটা হচ্ছে আমার ইন্ডিয়ান ইংলিশ, মানে সাবকন্টিনেন্ট ইংলিশ, না। মানে ইংলিশেরও আছে এখন ধরন আছে, কি? তাহলে এই যে এখানে হচ্ছে শিক্ষণ শিক্ষণের কার্যক্রম পরিচালনা আর পাঠ পর্যবেক্ষণ। তারপর আছে মূল্যায়ন, শিক্ষণ শিক্ষণের কার্যক্রমের মূল্যায়ন, অনুচিন্তন, পরিমার্জন। এই যে অনুচিন্তন এবং পরিমার্জন, মানে এই দুইটা হচ্ছে আপনাদের হচ্ছে এই মূল্যায়নে থাকতে হবে। হ্যাঁ, মূল্যায়ন, অনুচিন্তন, যেটা হচ্ছে আমরা হচ্ছে অনেক সময় আছে সেলফ রিফ্লেকশন বলি, বলি না, সেলফ রিফ্লেকশন, সেলফ রিফ্লেকশন মানে যেটাকে আমরা হচ্ছে স্বমূল্যায়ন বলি, মানে নিজেই নিজেকে হচ্ছে মূল্যায়ন করা, ঠিক আছে। সেলফ রিফ্লেকশন, অনুচিন্তন এবং পরিমার্জন, মানে ওইখানে আছে নিজেকে মূল্যায়ন করার পরে, আর এখানে অনুচিন্তনটা হচ্ছে আপনার হচ্ছে আপনার যে সহকর্মীরা যারা আছেন এবং হচ্ছে বিজ্ঞ হচ্ছে গাইড যারা রয়েছেন, তারা সহ কিন্তু আপনার হচ্ছে আপনার ভুলটা ধরাই দিবে, আপনার পাঠের যে কি মনে করেন সমস্যা রয়েছে সেটা হচ্ছে আপনার কাছে ধরাই দিবে, কি? এই যে পর্যবেক্ষণ যে এখানে করা হচ্ছে পাঠ পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ তো আপনি নিজেকে নিজেকে পর্যবেক্ষণ করতে পারেন, অন্য লোক করতেছে, তাদের পরামর্শ এবং নিজের হচ্ছে অনুধাবন, এই দুইটাকে কাজে লাগাইতে হবে। সেটা হচ্ছে আপনার অনুচিন্তন, যে উনি যে পরামর্শটা দিয়েছে সেই পরামর্শটা আমার হচ্ছে গ্রহণ করা যায়, না। এরপরে এইভাবে যদি আমি কাজ করি তাহলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। মানে সবকিছুতে দেখবেন আমরা হচ্ছে মানে যা কিছু করি, না, আমরা সবাই হচ্ছে দেখবেন হচ্ছে সবাই হচ্ছে জন্ম এবং মৃত্যুর বন্ধনে আবদ্ধ, আবদ্ধ না, আবদ্ধ কিনা? এই জন্ম মৃত্যুর হচ্ছে মাঝখানে আমরা হচ্ছে মানুষের সাথে মেলামেশা করি, না। জন্ম মৃত্যুর মাঝখানে আমরা হচ্ছে সমাজের সাথে আবদ্ধ, কি? দেখবেন হচ্ছে জন্মের সময় আপনি একাই জন্মগ্রহণ করবেন, আর যাবার সময় আপনি একাই মৃত্যুবরণ করবেন, করবেন কিনা? তা সেই রকম হচ্ছে আপনারা এই যে চাকরি বাকরি করার সময় সবার সাথেই করবেন, আর আপনার কিন্তু দক্ষতা অর্জন হলে একারই দক্ষতা অর্জন হবে। যৌথভাবে কাজটা করবেন, সবাই যৌথভাবেই কিন্তু কাজটা আমরা করব, কিন্তু দক্ষতা অর্জন হওয়ার সময় আপনার একারই দক্ষতা অর্জন হবে, মানে দক্ষতা অর্জনটা হচ্ছে আপনার ব্যক্তিগত, কি? মানে কিছু কিছু জিনিস হচ্ছে মানুষের খুবই স্বতন্ত্র, মানে যা কিছুই পৃথিবীতে আমরা করি মানে অর্জন হবে আপনার স্বতন্ত্র ভাবেই অর্জন হবে, কি? এই যে সহকর্মীর সাথে সুসম্পর্ক করতে গিয়ে আপনার হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে, হ্যাঁ, ব্যক্তিত্বের উন্নয়ন হয়, ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে, এই জন্য অনুচিন্তা, মানে সেই জন্য বলছে যে আমাদের আছে মানে গীতার হচ্ছে কর্মযোগ, মানে কর্মযোগ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে? মানে গীতার হচ্ছে যা অনেকের কর্মযোগের কোনো জ্ঞান নাই, মানে গীতা হচ্ছে সবাই পড়ে কিন্তু কর্মযোগের তাদের জ্ঞান নেই, মানে কর্মযোগের তার যদি জ্ঞান না হয় তাহলে তার কোনো কর্মই ভালো মতন হবে না, বুঝলে না? আর যখনই হচ্ছে তার
মানে কর্মযোগটা পরিপূর্ণভাবে আসবে, তখন সে তৃপ্তি লাভ করবে, মানে যে কোনো কাজ করতেই মানে সন্তুষ্টি লাভ করবে। বুঝতে পারছে? মানে সেই জন্য হচ্ছে আমাদের গীতায় বলা হচ্ছে ইয়স্ত আত্মতৃপ্ত মানব আত্মানি এবং আত্মনা সন্তুষ্ট না কুজ্জম কার্যম বিদ্যুৎ। বুঝলেন না? মানে প্রত্যেক মানুষের হচ্ছে নিজেই নিজের আত্মাতেই হচ্ছে যখন হচ্ছে কর্ম করিয়া হচ্ছে যখন হচ্ছে সন্তুষ্টি লাভ করে, ঠিক আছে, মানে তখন সে সে খুবই হচ্ছে সন্তুষ্ট যখন লাভ করবে, তখন তার হচ্ছে কোনো কর্ম করার প্রভাব তার উপর হচ্ছে পড়বে না। মানে যে কোনো কর্ম করলেই মানুষের একটা হচ্ছে প্রভাব তৈরি হয় না, মানুষের একটা অহংবোধ জাগ্রত হয়, হয় কি না? আর যখন মানুষ হচ্ছে সন্তুষ্টির সাথে কোনো একটা কাজ করবে, তখন দেখবে যে তার ওইখানে কোনো অহংকার জাগ্রত হবে। যে কিছু কিছু মানুষ আছে অনেক পরিশ্রম করে, পরিশ্রম করার পরও তার কোনো অহংকার নাই। আর কিছু কিছু মানুষ আছে কোনো পরিশ্রমই করে না, সামান্য শুধু সহযোগিতা করে, এবং তাতেই হচ্ছে সেই মনে করেন 1000 লোক বলে বেড়ায় যে আমার জন্য ওই কাজটা সম্পন্ন হয়েছে। কি হয় না? কি এইটা সবচেয়ে বেশি। হুম হুম। হ্যাঁ, মানে ওটা তো হয়। যেমন আছে আমার হচ্ছে মানে আমি হচ্ছে শুক্রবার এবং শনিবার মানে এগুলাতে আছে পারতপক্ষে আছে বিভিন্ন প্রোগ্রামে আমি যাওয়ার চেষ্টা করি। তাহলে আছে আমরা যেহেতু গীতা স্টাডি করি, মানে গীতার হচ্ছে আমার হচ্ছে 2টা শ্লোক, মানে আমি মনে করেন হচ্ছে খুবই কঠিন ভাবে উপলব্ধি করার চেষ্টা করি, মানে এত কঠিন মনে করেন, ভাষাগুলো আছে সোজা। মানে শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের আছে সাংখ্যযোগ, ওটার হচ্ছে 12 নম্বর একটা শ্লোক, শ্লোক নাম্বার 12। আর মোক্ষ যোগ মানে 18 নম্বর অধ্যায়ের 17 নম্বর শ্লোক। মানে অনেক পণ্ডিত আছেন এই দুইটা শ্লোকের অর্থ মানে উপলব্ধি অর্থ মনে করেন বাংলায় বলতে পারবে, কিন্তু সে আপনাকে বুঝাই দিতে পারবে না, মানে তাকে ঘাবড়িয়ে যাইতে হবে। বুঝতে পেরেছেন? যদিও তো আপনাকে যদিও হচ্ছে বোঝায়, তাহলে আপনার হচ্ছে তাং ফাং বোঝাবে, মানে যেটাকে আউল ফাউল আমরা বুঝি, বা ভংসং, না মানে ভংসং বুঝতে হবে, এমন অর্থ হচ্ছে বুঝাইতে পারবে না। ওইখানে বলা হচ্ছে যে মানে সাংখ্যযোগের 12 নম্বর শ্লোকটা বলছে কি, যে ন তে বাহাম জাতু নাশম ন তাম নেমে জনাদীপা না সৈব ভবিষ্যৎ সর্বে বায় মত পরম। না, বলছে যে এই যে রাজারা এই নিপতিরা এরা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও তারা থাকিবে। না, আমরা যে মুক্তির কথা যে বলতেছি, মোক্ষ লাভের কথা বলতেছি, হ্যাঁ, তাহলে আছে ওই যে যুদ্ধক্ষেত্র যেখানে ছিল, ওইখানে কি একজন লোকও আছে মুক্তি লাভ করার মতো কেউ ছিল না? এ একজনও কি ছিল না মুক্তি লাভ করার মতো? মানে এটা সৃষ্টিকর্তার কথা, যে আমি আছে যা কিছু সৃষ্টি করেছি, মানে সব পূর্বেও ছিল, বর্তমানেও আছে, এবং ভবিষ্যতেও থাকিবে। এ ভবিষ্যতেও থাকিবে, মানে এটা যে শক্তির নিত্যতা, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা হচ্ছে শক্তি সংরক্ষণের সূত্র পড়ি না, যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় মাত্র। না, এই বিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। হ্যাঁ, তাহলে আমাদের ভিতরে যে আত্মা রয়েছে বা রুহু রয়েছে, এটা একটা হচ্ছে শক্তি ছাড়া কিছু নয়। তাহলে আছে এই যে মুক্তি আমরা হচ্ছে চিন্তা করি না, তাহলে দেখেন আছে এখানে আছে শক্তির নিত্যতার সূত্রটা হচ্ছে সঠিকভাবে ব্যাখ্যা করেছে, না?
তাহলে হচ্ছে যদি এই যে গীতার হচ্ছে ওই শ্লোকটা হচ্ছে সত্য, মানে সেই জন্য এখানে আছে শক্তি নিত্যতা সূত্রটা হচ্ছে সত্য। কি তাহলে আমাদের হচ্ছে শরীরের যে ভিতরে যে আত্মা রয়েছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে শক্তি। এই শক্তি কখনো হচ্ছে ধ্বংস হবে না, বুঝতে পেরেছেন? এটা এক রূপ থেকে আরেক রূপে খালি রূপান্তরিত হবে। আর হচ্ছে ওই মোক্ষ যুগের হচ্ছে 17 নম্বর যে শ্লোকটা আছে ওইটা বলা হচ্ছে ইয়স্য নাহম কিত ভাব বুদ্ধি যর্শনা লিপ্যতি অত্যাপি স ইমাম লক্ষণ্য হন্তি না নিবদ্ধতি। মানে বলা হচ্ছে যে যার ভিতরে মানে কর্তা হওয়ার অহংকার ভাব নাই, মানে যার হচ্ছে বুদ্ধি কর্মে আসক্ত নহি, ঠিক আছে, কর্মফলে আসক্ত নহি, যে সকলকে হত্যা করিলেও কাউকে হত্যা করেন না। কঠিন না? হ্যাঁ, সকলকে হত্যা করলেও কাউকেই হত্যা করেন না। কে করে? এই জিনিসটা কেউ কাউকে বুঝাইতে পারবে? মানে যার অহংকার বোধ নাই, এই অর্থ আছে। মানে ইয়স্য নাহম কিত ভাব বুদ্ধির যস্য না লিপ্যতে অতপি স ইমা লোকান্ন হন্তি না নিবদ্ধতি। যে যার আছে অহংকার বোধ নাই, যার বুদ্ধি কর্মের ফলের আসক্তিতে আবদ্ধ নেই, যে সকল লোককে হত্যা করিল তার কাউকে হত্যা করেননি বলে মনে হয় না। তাইলে দেখেন, আমরা যদি হচ্ছে চিন্তা করি, বেশি দূরে যাব না এইটার ব্যাখ্যারে, মানে আমরা হচ্ছে প্রতিদিনই খাদ্য গ্রহণ করি, করি না? করি না? করি কি না? তাহলে হচ্ছে যখন আমরা হচ্ছে ভাত খাই, ভাতে না হইলে হচ্ছে 1 পোয়া চাউল, এখন কম খাই, আগেকার লোক হলে তো 1 কেজি 1.5 কেজি মারতো, না? মিনিমাম 1-1.5 কেজি মারতো যারা মানে পরিশ্রমী, কারণ পরিশ্রমী লোকগুলো হচ্ছে বেশি খাবেই। কারণ হচ্ছে কি, ওরা হচ্ছে দিনে হচ্ছে মাত্র 3 বার খাদ্য গ্রহণ করে, তার মাঝখানে কিন্তু কোনো খাদ্য গ্রহণ করে না। না, খাদ্য গ্রহণ করে। এই যে আপনি হচ্ছে এই যে একটু পরে সকালে খেয়ে আসছেন, একটু হলে ভালো চা খাবেন, বিস্কুট খাবেন, ইয়ে খাবেন, না? আর ওরা হচ্ছে বলতে হচ্ছে একবারে সকালবেলা, সকালবেলাও কিছু খায় নাই, মানে ভোরে উঠেছে, ভোরে উঠে একবারে কাজে আসছে, কাজে এসে এসে আছে 10টার দিকে হচ্ছে ভাত খেয়ে নিচ্ছে, 10টা বা 11টার দিকে ভর্তা ভাত খাবি বা ভুলকা ভাত, না? মানে ভুলকা ভাত, ভুলকা ভাত আমাদের ভর্তা ভাত, ভর্তা ভাত কয় কেউ, আর কেউ বলে হচ্ছে ভুলকা ভাত। হ্যাঁ, ওই ভুলকা ভাত ওইটা কুইকিং হয়। হ্যাঁ, মানে ভুলকা ভাত খাবে, মারুয়া ভাত যেটা কয়, ঠিক আছে, মারুয়া ভাত, ওই মারুয়া ভাতটাকে নীলফামারীর ভাষায় বলা হয় ভুলকা ভাত। ভুলকা ভাত মানে মারটা সহ হজে এই ভাতটা খায়, ওই মার জীবনে পাশ হবে না, ঠিক আছে, ভুলকা ভাত। তারপর আছে ভুলকা ভাতের পরে দুপুরে ফিরে একবারে ভাত খাবে, দুপুরে ভাতটা খাবে 3টার দিকে, মনে করেন 2:30 3টা, না খাইলো, এর মাঝখান থেকে কিন্তু তাদের হচ্ছে খাওয়ার কোনো সংযোগ নাই। আর একবারে হচ্ছে রাইতে, রাইতে 8টা কি 8টা অথবা 8:30টার মধ্যে খাবে, এই 3 বার খায়। আর আপনি দেখা যাচ্ছে যে দিনে না হলে 10 বার খায় নিচ্ছে, 10 বার কিন্তু আপনার হয়ে যায়, না হলেও হচ্ছে 5 থেকে 7 বার। হুম। হ্যাঁ, তাহলে তাহলে দেখেন না, তাহলে যে এই যে আমরা যে ভাত খাচ্ছি, খাচ্ছি না নাই, তাহলে এই যে ভাত হচ্ছে আমাদের চাল থেকে হচ্ছে, হচ্ছে না? চাউল হচ্ছে ধান থেকে হচ্ছে, হয় না? তাহলে হচ্ছে এই যে চালগুলো যে আছে, যখন ধান অবস্থায় যখন ছিল, যদি ধানগুলোকে যদি আপনি হচ্ছে কোনো মাটিতে বা ভূমিতে যদি বপন করে দিতেন, তাহলে ওইখান থেকে গাজাইতো কিনা, বীজ আকারে সেটা হচ্ছে কি গাজাইতো না, গাছ হইতো কিনা?
তাহলে হচ্ছে যখন যদি গাছ হইতো তাহলে তার ভিতরে জীবন আছে, জীবন আছে না? তাহলে আপনি হচ্ছে জীব হত্যা করতেছেন কিনা, কি এখানে হচ্ছে আপনার হচ্ছে ভ্রূণ হত্যাও হচ্ছে। কারণ হচ্ছে ভ্রূণটা তৈরি হয়েছে কিভাবে, যখন হচ্ছে বায়ু পরাগায়ন হয়েছে, বায়ু পরাগায়ন হয় নাই, যে বায়ু পরাগায়নের মাধ্যমে পতঙ্গ পরাগায়ন অথবা বায়ু পরাগায়নের মাধ্যমে যখন হচ্ছে ধানের হচ্ছে ফুল অবস্থায় যখন ছিল, তখনই হচ্ছে পতঙ্গ পরাগায়নের মাধ্যমে হচ্ছে আপনার হচ্ছে গর্ভাশয় এবং শুক্রাশয়, না মানে শুক্রাশয় ও গর্ভাশয়ের মাধ্যমে হচ্ছে এই যে পতঙ্গ অথবা বায়ু একটা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে হচ্ছে আপনার ধানের একটা ভ্রূণ তৈরি করছে। মূলত আমরা হচ্ছে ধানের হচ্ছে ভ্রূণ খাই, ঠিক আছে? যেমন হচ্ছে মুরগি যদি ডিম খাই, মুরগিরও হচ্ছে একটা ভ্রূণ খাই। কারণ ডিমটা যদি হচ্ছে মুরগির হচ্ছে তাতে দেওয়া যায় তাহলে ওইটা থেকে আবার বাচ্চা হয়, না? এই যে তারপর আছে মাছটা তো সরাসরি খাই, কিন্তু মাছের যখন ডিম খাই ওইখানেও কিন্তু ভ্রূণ খাই। তাহলে আমরা হচ্ছে প্রাণী হত্যা করতেছি কিনা, না প্রাণী হত্যা করতেছি কিনা? হ্যাঁ, এই যে প্রাণী হত্যা করতেছি না, তাহলে যেই যে মানে এটা হচ্ছে আমাদের হচ্ছে গ্রহণযোগ্য পাপ, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের গ্রহণযোগ্য পাপ, না? আর হচ্ছে এই, হ্যাঁ একমাত্র হচ্ছে মানুষের ক্ষেত্রে যখন আমরা মানুষকে সরাসরি হত্যা করবো এটা হচ্ছে অগ্রহণযোগ্য পাপ। আর বাদ বাকি যতগুলো পাপ করতেছি সেগুলো হচ্ছে গ্রহণযোগ্য পাপ। আমরা হচ্ছে মানুষ, না যে একজন মানুষ আর একজন মানুষকে যদি থাপড়াই বা যদি খুন করি তাহলে হচ্ছে দেখবেন যে আদালতে যাইতে হয়, না মানে কেস কারবার হয়, হয় কিনা? কিন্তু যখন আছে একটা কুকুরও আপনি আছে কুকুর ভেটা মার দিচ্ছেন, একটা গরু যখন আছে মার দিচ্ছেন, একটা পাখি যখন আছে পাখনা ভাঙিয়ে দিচ্ছেন, না তাহলে ওরা কোন আদালতে যায়? ঠিক আছে, কোন আদালতে যায়? যাওয়ার ওদের সুযোগ আছে? আর সেই জন্য যদি হচ্ছে বিচার যদি কারো হয়, ঠিক আছে, সেই জন্য অন্য কোনো পশু পাখি যে আছে যে তাদের কোনো বিচার হবে না, বুঝা যাচ্ছে না? মানে তাদের কৃতকর্মের জন্য তাদেরকে আছে জবাবদিহি করতে হবে না, সৃষ্টিকর্তার কাছে কোনো জবাবদিহিতা নাই তাদের। তারা যে ওই জন্মগ্রহণ করছে, যে ওরা পশু হিসেবে জন্মগ্রহণ করছে, পাখি হিসেবে জন্মগ্রহণ করছে, কুকুর হিসেবে জন্মগ্রহণ করছে, ব্যাঙ হিসেবে জন্মগ্রহণ করছে, সাপ হিসেবে জন্মগ্রহণ করতে গেছে, এইটাই তার শাস্তি, মানে এইটাই হচ্ছে তার শাস্তি, সৃষ্টিকর্তার তরফ থেকে তার ওটাই শাস্তি। আর মানুষ, আপনি আছেন না, আপনার প্রত্যেকটা কাজের মানে জবাব আপনাকে দিতে হবে, বুঝতে পেরেছেন? মানে আপনার প্রত্যেকটা কাজের জবাব সৃষ্টিকর্তাকে আপনাকে দিতে হবে। মানে আপনার যে জব যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশন অনুযায়ী আপনার কাছে কাজ যদি আপনি না করেন আপনি জবাবদিহি করতে হবে। এমন না যে ইনি যে আমাকে যে দেরিতে করে আসলো, না মানে এর জবাবদিহি ওনাকে দিতে হবে, না মানে ও জবাবদিহির দায়বদ্ধ কিন্তু ওনাকে দিতে হবে। তাহলে প্রত্যেক মানুষকে আমার হচ্ছে কি, আমরা যেহেতু স্বতন্ত্র, না তাহলে হচ্ছে নিজের দায়িত্বে সকল কাজ করা উচিত। মানে কাউকে ফোর্স ক্রিয়েট করিয়া আমি কেন আপনার কাছে বাধ্য করতে যাব? আপনার মানবিকতা এবং বিবেকবোধ থেকেই আপনি সকল কাজ সম্পন্ন করবেন, আপনার সক্রিয়তা থেকে, ঠিক আছে? হুম, যে এই যে মূল্যায়ন ক্ষেত্রে যে অনুচিন্তন যেটা, না তাহলে হচ্ছে আমরা হচ্ছে থিঙ্কিং বলি, না তাহলে হচ্ছে থিঙ্কিং আর আছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তাহলে এই ক্রিটিক্যাল থিঙ্কিং এটা আপনাদের করতে হবে। এই যে সবাই যে আপনাদের সমালোচনা যে করলো সেই সমালোচনাটা থেকে আপনার যে আছে নিজে যে একটা সমালোচনা আছে, আত্মসমালোচনা, সেলফ সমালোচনা, এই দুইটাকে আপনার কাছে গ্রহণ করতে হবে। যেমন আছে আপনারা এই যে পাঠ পর্যবেক্ষণ করলো, না পর্যবেক্ষণ করার দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে পর্যবেক্ষণ সব আছে, উপস্থাপন আছে। দেন উপস্থাপনে আপনি আছে আপনার একজন লিখলো যে আপনি হচ্ছে হোয়াইট বোর্ড বা মার্কার বোর্ডের হচ্ছে ব্যবহার করেন না, এবং শিক্ষার্থীকে নিয়ে এসে
কাজ করে নাই লিখলেন। তো আপনি হচ্ছে মনে করলেন যে উনি তো হচ্ছে এই কথাটা বলছেই, তাহলে এই কথাটা আমি তো করাই নাই, তাহলে এর পরবর্তী ক্লাসে আমার হচ্ছে এইটা অবশ্যই খেয়াল করতে হবে। হ্যাঁ, যে আমি হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যেন হচ্ছে বোর্ডের কাজটা যেন করাই, তাদেরকে আমি হচ্ছে যেন একটা প্রশ্নের উত্তর হতো অন্তত পক্ষে লেখাবো, অথবা হচ্ছে বাংলা যদি বলি আমি একটা শব্দার্থ অন্তত লেখাবো। না, এইটা হচ্ছে আপনার হচ্ছে অনুচিন্তনের মধ্যে চলে আসে। কি বোঝা গেছে? তারপরে হচ্ছে বলছে যে হচ্ছে আমি বিজ্ঞানের একটা পার্ট নিয়েছি, পার্ট নিয়ে হচ্ছে আমি হচ্ছে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া পার্টটা আপনি মনে নিয়েছেন। তাহলে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া আছে আপনি যে হচ্ছে ফুটন প্রক্রিয়া হচ্ছে পানি বিশুদ্ধ করা, না মানে ফুটানো প্রক্রিয়া। আমাদের ওইখানে কয়টা প্রক্রিয়া আছে? 5টা ধরন আছে না, যে ফুটানো, থিতানো, না, রাসায়নিক দ্রব্য মিশ্রণ, তারপর হচ্ছে ফিল্টারিং, না, আর একটা কি যেন আছে, আর একটা আছে পাতন প্রক্রিয়া, না। তাহলে এই যে 5টা যে প্রক্রিয়া আছে, তাহলে এই 5টা প্রক্রিয়া আপনি আছে ফুটন প্রক্রিয়ার মাধ্যমে এইটা যে আমি সহজে আপনি করাইতে পারেন, না। তাহলে ফুটানোর সময় দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে নিরাপত্তা মানে ঘাটতি ছিল, দেখা যায় পানি ফুটানোর সময় অনেক বাচ্চা আছে ছ্যাঁকা খেয়েছে, মানে ছ্যাঁকা যেটাকে আমরা বলি, মানে আগুনের হচ্ছে ছ্যাঁকা খেয়েছে, মানে তাহলে এই যে মনে করেন পরবর্তীতে যাতে হচ্ছে আগুনের ছ্যাঁকা না খায় সেই ব্যবস্থা আপনার করে কাজটা করতে হবে, কি। এবং হচ্ছে পানিটা ফুটানোর পরে যে আপনার বিশুদ্ধ হয়েছে কিনা, তাহলে ওই বিশুদ্ধ পানিটাকে আপনার কাছে পান করে দেখাইতে হবে। মানে আপনি এমনিতেই খালি যে পানি ফুটাইলে বিশুদ্ধ হয় এইটা খালি আপনি হচ্ছে প্রক্রিয়া দেখালেন, আসলে পানিটা বিশুদ্ধ হয়েছে কিনা সেটা প্রমাণ করেন নাই, নিজেই আবার ওই পানিটা খাচ্ছেন না বা জলটা পান করতেছেন না। তাইলে সেই প্রক্রিয়া অবলম্বন করে আপনার কাজ করতে হবে, মানে এটা পরীক্ষণ প্রক্রিয়া। তারপর হচ্ছে যেহেতু আমাদের এইটা হচ্ছে কি লেসন স্টাডিটা হবে 2টা বিষয়ের উপরে, না, 2টা বিষয়, একটা গণিত আর একটা হচ্ছে আপনার বিজ্ঞান, গণিত ও বিজ্ঞান। তাহলে হচ্ছে আমি বিজ্ঞানের বিষয়টা বললাম যে 5E মডেল অনুযায়ী হবে, আর গণিতটা হচ্ছে আমাদের জাইকা মেথড, মানে জাপান, মানে জাপান হচ্ছে কিভাবে হচ্ছে গণিত ক্লাস নিতে হয়, হ্যাঁ, মানে সেই প্রক্রিয়া হচ্ছে বাংলাদেশিদের শিখে গেছে, মানে জাইকা মেথডে, যে ওইখানে আছে আপনার কি আছে, যে প্রতি বাস্তব গণিতের ক্ষেত্রে বাস্তব, অর্ধবাস্তব এবং বস্তু নিরপেক্ষ পর্যায়, এই পর্যায়ে অবলম্বন করিয়া হচ্ছে আপনার পাঠ উপস্থাপন করতে হবে বা পাঠ নিতে হবে, আর ওই অনুযায়ী হচ্ছে আপনার পাঠ পরিকল্পনা করতে হবে এবং উপকরণ সিলেকশন করতে হবে বা নির্বাচন করতে হবে এবং তৈরি করতে হবে। এটা হচ্ছে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বলছে যে যে প্রতিফলনমূলক শিক্ষণের প্রয়োগ ও এর কার্যকারিতা বা অনুশীলন চক্র। আমরা সবসময় হচ্ছে সব বিষয় হচ্ছে থিওরিটিক্যাল নলেজ আমাদের আছে, মানে তত্ত্বীয় জ্ঞান, মানে তত্ত্বীয় জ্ঞানে আছে আমরা হচ্ছে সবাই হচ্ছে ভরপুর, ভরপুর না। কিন্তু আমরা তত্ত্বীয় জ্ঞান হচ্ছে বাস্তবের জীবনে হচ্ছে প্রয়োগ না করার কারণে আমাদের কি হয়, তত্ত্বীয় জ্ঞানটা কি হয়, বিলীন হয়ে যায়, বিলীন হয়ে যায় না, মানে মূল্যহীন হয় এবং বিলীন হয়ে যায়। যখন আপনি একটা তত্ত্বীয় জ্ঞান হচ্ছে ব্যবহার করবেন না, তখন ওই জ্ঞানটা আপনার আস্তে আস্তে মাথা থেকে আউট হয়ে যায়। আর যখন ওই জ্ঞানটা আপনি ব্যবহার করবেন তখন হচ্ছে আপনার ওটা হচ্ছে আপনার মস্তিষ্কে স্থায়ী হবে এবং আপনার হচ্ছে প্রাত্যহিক জীবনের সাথে হচ্ছে সেটা হচ্ছে প্রায়োগিক হবে। যেমন আছে এই যে ফ্যানটা যে আছে, মানে ফ্যানটা যখন ঘুরে তখন কি হয়, একটা টর্ক উৎপন্ন হয়, মানে বলের ভ্রামক আমরা বলি, যেটা বাংলায় বলা হয় বলের ভ্রামক, ইংলিশে বলা হয় টর্ক, ঠিক আছে, যে রোটেটিং ফোর্স উইথ এ এক্সেল
maintain certain distance such as radius. This force, see this oscillating force is called torque. বুঝলেন না? Is called torque. মানে এইভাবে যখন একটা জিনিস আপনি কোথায় দিবেন তখন এটা হচ্ছে বল, আর যখন হচ্ছে এই মানে ঘোরার জন্য যখন বলটা ব্যবহার করবেন সেটা হবে টর্ক হবে। ঠিক আছে, এই জন্য টর্ক হচ্ছে কি বল গুণন এফ গুণন আর, এফ আর, বলটা হচ্ছে এফ আর বল হচ্ছে এফ। হ্যাঁ, আর বিজ্ঞানের ভাষা আছে বল হচ্ছে যে কোনো বস্তুর উপর একটা জিনিস প্রয়োগ করা হয় যা ওই বস্তুর অবস্থান পরিবর্তন করার চেষ্টা করে বা অবস্থান ঘটায়, না তাহাকেই বল বলা। কি বল ওইটাই না, বল হচ্ছে ওটাই যা হচ্ছে কোনো বস্তুর স্মরণ ঘটাবে অথবা স্মরণ ঘটানোর চেষ্টা করবে, সেটা হচ্ছে বল। আর টর্কটা হচ্ছে কি ও ঘটে ছাড়ি দিয়ে দিছে একটা ইয়াতে এক্সেল এর উপর আছে অ্যাক্সেস, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে অনুশীলন চক্র সম্পর্কে ধারণা। তাহলে অনুশীলন মানে চক্র যেখানে আছে এখানে অবশ্যই কি লাগবে, কর্ম পরিকল্পনা লাগবে, যে অ্যাকশন প্ল্যান। তারপর আছে অনুভূতি মানে হচ্ছে ফিলিংস, আর কর্ম পরিকল্পনা বিশ্লেষণ অ্যানালাইসিস, আর মূল্যায়ন বা ইভ্যালুয়েশন, আর উপসংহার হচ্ছে কনক্লুশন, আর আলোচনা আর ডেসক্রিপশন। প্রতিফলনমূলক শিক্ষণ চক্রের একটি কাঠামো নিম্নে উল্লেখ করা হলো, যে এই কাঠামোটা হচ্ছে কি কর্ম পরিকল্পনা, তারপর অনুভূতি, মূল্যায়ন, বিশ্লেষণ, উপসংহার, আর সবগুলো মিলে আছে একটা হচ্ছে আলোচনা না সার্বিক। যে বিবরণ, এখানে শিক্ষক কেন তার দক্ষতার উন্নয়ন ঘটাতে চান বা পরিবর্তন চান তা যুক্তি বা ব্যাখ্যা করা হয়। যে শিক্ষার্থীদের শিখন অভিজ্ঞতার বিবরণ থাকে, শিক্ষার্থী শিক্ষকগণ তাদের শিখন শেখানোর কার্যক্রম অনুশীলন থেকে কার্যক্রমের প্রতিফলন বিস্তারিত হবে নোটবুক অথবা ডায়েরিতে লিপিবদ্ধ করেন। কর্ম পরিকল্পনা, প্রথমত সমস্যার গভীরে যে উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করা হয়, না চিহ্নিত উন্নয়নের ক্ষেত্রের আলোকে কর্ম পরিকল্পনা করা হয়, আর চিহ্নিত উন্নয়ন ক্ষেত্রগুলো উন্নয়নের জন্য সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। মানে অনুভূতি, হ্যাঁ অনুভূতি মানে কিছু কিছু শব্দ এমনিতে হচ্ছে বোঝা যায় কিন্তু ব্যাখ্যা করা যায় না, আছে না? কি অনুভূতি, আমরা যদি কই যে এই যে স্পর্শ করেছি এইটা অনুভূতি, না স্পর্শটা একটা অনুভূতি বলতে পারি, কিন্তু তাতে কিন্তু এই অনুভূতির ব্যাখ্যা হইল কি, অনুভূতির ব্যাখ্যাটা তাতে হইল কি, তাতে অনুভূতির ব্যাখ্যা হইল, টাচ না করলেও হচ্ছে অনুভূতি হয়। তাহলে সেই জন্য শ্রেণীতে শিক্ষণ শেখানোর কার্যক্রম পরিচালনার পর এই কার্যক্রম সম্পর্কে শিক্ষকের অনুভূতি কেমন, কার্যক্রম যেভাবে পরিচালনা করেছেন তাতে কি যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যে সকল উপকরণ ব্যবহার করেছেন তা কি যথেষ্ট ও যথোপযুক্ত ছিল, শিক্ষার্থীরা কি শিখন ফল অর্জন করতে পেরেছে, ইত্যাদি বিষয়গুলো কেমন লেগেছে তা লিখে রাখেন। সার্বিকভাবে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা যেভাবে করেছেন তাতে কি সন্তুষ্ট অথবা আরো উন্নয়নের প্রয়োজন আছে মনে করেন, ইত্যাদি প্রশ্নের উত্তর খোঁজা হয়। তাহলে এইখানে দেখেন উন্নয়ন, এই যে অনুভূতিটা না, দেখবেন আছে শুধু স্পর্শ করলেই অনুভূতি হয় না, না তারপর আছে বাতাস আছে বাইরে এইভাবে গেলেও অনুভূতি হয় না,
এমন তো হয় না। তাহলে এই জায়গায় দেখেন আছি কিছু কিছু শব্দ শ্রবণ করলে মানুষের একটা অনুভূতি হয়, হয় না? শ্রবণ করলেও একটা অনুভূতি হয় কিনা? তারপর কিছু একটা কাজ করার পরও একটা অনুভূতি হয়, অনুভূতি হয় না? তারপর দেখবেন হচ্ছে মানে কিছু কিছু কথা শোনার পরে বুকটা খুব ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, গান শুনে ভালো লাগে। মনে করেন যে আমার বুকটা খুব শীতল হয়ে গেছে, কিন্তু ওইখানে থার্মোমিটার দিয়ে মাপি দেখছেন যে ওর বুকের হচ্ছে টেম্পারেচার কত, কি মাপা গেছে? মানে ও যে বললো যে এখন আমার বুকটা কলজা খান ঠান্ডা হয়েছে, না কি? তাহলে হচ্ছে কত ডিগ্রি ঠান্ডা হইলো? ফারেনহাইটটা কত? কি কি মেপে দেখা হয়েছে? তারপর কিন্তু সে বলতেছে যে আমার কলজা খান ঠান্ডা হয়েছে। আর ওনার কথা শুনিয়ে আমার কলজা খান জুড়িয়ে গেছে, হৃদয়টা একবারে শান্ত হয়েছে। হ্যাঁ, বলে না? তাহলে মানে এই যে একমাত্র হচ্ছে মানুষের অনুভূতি হচ্ছে সম্পূর্ণরূপে কাজ করে কখন? মানুষের আছে সুখ আর শান্তি। আমি বলেছিলাম এর আগেও, মানে সুখ এবং শান্তি এই দুইটার জন্য হচ্ছে মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে। মানে যত ধরনের কাজ করে, অপরাধ করুক বা ভালো কাজ করুক, এই সুখ শান্তির জন্যই করে, না? এই সুখ এবং শান্তি ছাড়া মানুষ কোনো কাজ করে না। তাহলে মানুষের সুখ অর্জন হয় আছে এই যে বিষয় উপভোগ করার মাধ্যমে। কোনো বিষয় উপভোগ করার মাধ্যমে মানুষের সুখ অর্জন হয়। মনে করেন যে ভালো খাইলেন, তাতে একটা সুখ পাবে, বুঝলেন না? এই ভালো পোশাক গায়ে দিয়েছেন, তাতে একটা সুখ পাবেন, বুঝতে পেরেছেন? মানে এগুলোতে তারপর আছে আপনার 5 তলা বাড়ি আছে, সুখ হবে। আর শান্তিটা হচ্ছে সবসময় মানুষের অর্জন হয়, কি? মানে শান্তি একমাত্র মানুষের আছে ভালো কর্মের মাধ্যমে এবং জ্ঞান অর্জনের মাধ্যমে। মানে জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের শান্তি অর্জন হয়। তাহলে দেখবেন হচ্ছে কেউ যদি মৃত্যুবরণ করে, করে না? করে কিনা? তাহলে দেখবেন যে আমরা বলি যে তার আত্মার শান্তি কামনা করছে, আত্মার হচ্ছে মাগফিরাত কামনা করছে। তার বলা হয় না যে তার আত্মার সুখের কামনা করছে, কি? আত্মার সুখের কোনো কথা কিন্তু ব্যবহার হয় না। যখন সুখ আসবে তখন আছে বিষয় বিষয় বিষয়ে জড়িত হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, শান্তিটা ইন্টারনাল, আর সুখটা হচ্ছে বাহ্যিক বিষয়। সম্পদ টাকা পয়সা এটা হচ্ছে সুখের বিষয়, ঠিক আছে? মানে হচ্ছে এই টাকা পয়সা আছে দেখে আছে, বুঝছেন? মানে একটা প্যারালাইজ রুগী আছে না, হ্যাঁ সুখ আছে শান্তি, হ্যাঁ। আর প্রশান্তি তো ওইটা একটা উপসর্গ যোগ করা হয়েছে, ঠিক আছে? প্রশান্তি হচ্ছে আপনার শান্তির সাথে একটা উপসর্গ যোগ করা হয়েছে, যে প্রকৃষ্ট রূপে শান্তি, না? ঠিক আছে, মানে উপসর্গ যোগ করা হয়েছে, যে আমাদের আছে কি উপসর্গ আছে বাংলায় আছে 21টা, আর হচ্ছে সংস্কৃত আছে 20টা, না? হ্যাঁ না? তাহলে হচ্ছে ওই যে উপসর্গ গুলা যোগ করে হচ্ছে প্রশান্তিটা যোগ করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে যখনই মানুষ হচ্ছে জ্ঞান অর্জন করে, মানে তখনই মানুষ হচ্ছে শান্তি লাভ করে। যখন দেখবেন এই যে আপনাদের একটা বিষয় যখন পড়ানো হচ্ছে না, যখন দেখবেন যে ওই বিষয়টা আপনি পূর্ণাঙ্গ রূপে যখন আয়ত্ত করতে পারলেন, দেখবেন যে আপনার ভিতরে ভিতরে একটা ঠান্ডা ভাব চলে এসেছে, বা আপনার কলজা খানের ভিতরে এই যে বুকের যে মাঝখানের অংশটা আছে না, যে ওইখানে একটা যেমন ঠান্ডা একটা ভাব চলে আসে যখন ওই জিনিসটা যখন বুঝবেন, আয়ত্ত যখন হবে। আর যখন হচ্ছে ওই বিষয়টা যখন আপনি আয়ত্ত করতে বুঝতে পারেন, তখন এই যে মাথা না বরম তালুখান আছে না, বরম তালুখান উত্তপ্ত হয়েছে, মানে ফাঁকাস ফাঁকাস করে।
বুঝতে পেরেছেন? মানে এই যে আপনার জ্ঞান, মানে আপনার হচ্ছে জ্ঞানটা অর্জন হয়েছে কিনা তার প্রমাণটা আপনি এইখানে পাবেন। যদি হচ্ছে জ্ঞানটা অর্জন হয় তাহলে এইখানে কলিজাখান ঠান্ডা হবে, মানে বুকখান ঠান্ডা হবে। আর অর্জন যদি না হয় তাহলে মাথা খান ফাঁকাশ ফাঁকাশ। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে মূল্যায়ন, মানে এগুলো হচ্ছে আমি হচ্ছে রিসার্চের কথা বলতেছি, বুঝছেন না? এটা হচ্ছে রিসার্চ পার্সপেক্টিভ আছে তো সাথে। তারপর হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন বলা হয়েছে যে শিখন শেখানোর কার্যক্রম চলাকালীন যদি কোনো অংশে যথাযথভাবে হয়নি বলে মনে হয়, তবে কেন সেটা সঠিকভাবে হয়নি, বিকল্প পদ্ধতি বা কৌশল অবলম্বন করতে পারতেন কিনা, এই সকল বিষয়ে এই অংশে লিপিবদ্ধ করা হয়, মানে মূল্যায়ন অংশে। তারপর আছে বিশ্লেষণ। এই অংশে শিক্ষার্থী শিক্ষকের কোনো ত্রুটি হলে তার অন্তর্নিহিত কারণ চিহ্নিত করে তা বিশ্লেষণ করেন। এই অংশে কি কি অভিজ্ঞতা অর্জিত হলো সেটা আলোচনা করা হয়। আর উপসংহার, যে প্রতিফলন, অনুশীলন, বিশ্লেষণের পর কি কি পদক্ষেপ পরবর্তীতে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। দেখেন, আমি হচ্ছে মানে আমি এখন যে শব্দটা ব্যবহার করব, মানে সেগুলো হচ্ছে মনে হয় আপনারা আগে শুনতে পারেন, নাও শুনতে পারেন, আপনার কাছে প্রথম মনে হবে। যেমন আছে, আমরা সবাই শিক্ষিত লোক না, আর সমাজে আছে অশিক্ষিত লোক আছে, আছে না? তাহলে দেখবেন যে আপনি শিক্ষিত লোক হয়ে মানে সব জায়গায় যাওয়া আপনার ঠিক হবে না। মানে স্থান কাল পাত্র ভেদে আপনি স্থানে গমন করবেন এবং যাবেন, ঠিক আছে? তবে পরিচিতি লাভ করার জন্য, যাতে আপনি ভবিষ্যতে অসম্মানিত না হন, এই ক্ষেত্রে আপনি একবার অথবা দুইবার ওই সব ক্ষেত্রে যাইতে পারেন, ঠিক আছে? যে বারবার আছে আপনার সব জায়গায় যাইতে হবে তার কোনো হচ্ছে ক্লিয়রতা নাই, বুঝছে না? প্রয়োজন বোধ করে মনে করে না। তাহলে যে শিক্ষিত লোক, মূল্যায়নের জন্য বলতেছি, মানে শিক্ষিত লোক শিক্ষিত লোককে মূল্যায়ন করতে পারে, এটা মাথায় রাখবেন। আর শিক্ষিত লোক হচ্ছে অশিক্ষিত লোককে মূল্যায়ন করতে পারে, কিন্তু অশিক্ষিত লোক শিক্ষিত লোককে কখনো মূল্যায়ন করতে পারে না। এটা হচ্ছে চিরন্তন সত্য। শিক্ষিত লোক শিক্ষিত লোককে মূল্যায়ন করতে পারে, শিক্ষিত লোক অশিক্ষিত লোকও মূল্যায়ন করতে পারে, আর অশিক্ষিত লোক শিক্ষিত লোকও মূল্যায়ন করতে পারে না। আরে ওটা তো হচ্ছে আপনার হচ্ছে, আপনি বলতে পারেন নিরক্ষর আর স্বাক্ষর, বুঝতে পেরেছেন? যারা হচ্ছে পড়াশোনা জানে না তাদেরকে আপনি নিরক্ষর বলতে পারেন, আর যারা হচ্ছে পড়াশোনা জানে তাদেরকে আপনি স্বাক্ষর বলতে পারেন, ঠিক আছে? মানে তাকে আপনি মূর্খ বলতে পারেন না। যারা হচ্ছে নিরক্ষর তাকে আপনি মূর্খ বলতে পারেন না, বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন না? তারা হচ্ছে নিরক্ষর কিন্তু তারা মূর্খ নয়, বুঝতে পেরেছেন? সব সব হচ্ছে নিরক্ষরই মূর্খ নয়, বুঝতে পেরেছেন না? তাহলে হচ্ছে মূর্খ মানে হচ্ছে যার জ্ঞান নাই, অজ্ঞানী, যার হচ্ছে বাছ বিচার নাই, ভালো মন্দ বিচার করতে যিনি জানেন না তিনি হচ্ছে মূর্খ। কি? তাহলে অনেক হচ্ছে নিরক্ষর ব্যক্তি, মানে শিক্ষিত লোকে সুশিক্ষিত, মানে জ্ঞান আছে এবং সুশিক্ষিত তার। যদি আছে উদাহরণস্বরূপ বলা যায়, মানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছে নিরক্ষর ছিলেন কিন্তু শিক্ষিত। কি? কি ছিলেন না? তারপর আছে আমাদের বর্তমান যুগে আছে রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংস দেব, উনি নিরক্ষর ছিলেন কিন্তু শিক্ষিত ছিলেন, বুঝতে পেরেছেন? তাহলে আছে মূর্খ মানে হচ্ছে
যার জ্ঞান নাই সেই মূর্খ। তাহলে সকল আছে নিরক্ষরই মূর্খ নয়। এ বোঝা গেছে? যেমন আছে মূল্যায়নের ক্ষেত্রে, যে আমরা আছে এই ফুটবল জগতে ম্যারাডোনা আর আছে প্লে, মানে দুইজন খেলোয়াড়ের নাম আমরা হচ্ছে শুনছি, মানে শুনি। তাহলে সারা বিশ্বের, না মানে সারা বিশ্বের সকল হচ্ছে ভক্তবৃন্দ, ফুটবল প্রেমী মানুষ মানে ভোট দিয়ে আছে ম্যারাডোনা কাছে 1 নাম্বার, মানে সে মানে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় বানায় না, বানায় কিনা? কারণ আছে এই যে মূল্যায়নটা যে হয়, যারা খেলা জানে না, খালি দেখে না, মানে তারা এই মূল্যায়নটা করে। মানে ফুটবল জগতে যে শিক্ষিত তারা দ্বারা কিন্তু এই মূল্যায়নটা হয় না। আবার আছে ফিফা কি করে, ফিফা হচ্ছে মূল্যায়ন করে দেখে যে সারা মানে এই বিশ্বের হচ্ছে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হচ্ছে পেলে। কারণ ওই যে মূল্যায়নটা যে হয় যে শিক্ষিত লোকের দ্বারা। কি যেমন আমরা হচ্ছে সত্যেন বোসের নাম শুনছি তো, আমাদের ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে পদার্থ বিজ্ঞানের হচ্ছে প্রফেসর, না? তাহলে সত্যেন বোস, বোস আইনস্টাইন, মানে সত্যেন বোস প্রথমে আছে বোসন কণা আবিষ্কার করেছিলেন এবং বোসন স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, আবিষ্কার করেছিলেন। তাহলে এই যে মনে কাছে বোসন কণা যখন আবিষ্কার করে যখন আছে তুলে আছে বড় পত্রিকায় যখন পাঠানো হয়েছে, তার হচ্ছে পেপারটা হচ্ছে রিজেক্টেড হয়ে গেছে, গ্রহণ করেন নাই। কি কারণ হচ্ছে ওইখানে যারা হচ্ছে ওইটি গ্রহণ করেনি তারা আসলে হচ্ছে মূর্খ, মানে হচ্ছে বোসন কণা সম্পর্কে তাদের ধারণাই ছিল না। বুঝতে পারছেন না? যাদের ধারণা না থাকে তাহলে যে সেই জিনিসটা কিন্তু রিজেক্টেড হবে। বুঝতে পারছেন? মানে সেই জিনিসটা রিজেক্টেড হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে তখন হচ্ছে সত্যেন বোস কি করলো, ওই পেপারটাকে তখন হচ্ছে আইনস্টাইনের কাছে পাঠাইলো। তার আইনস্টাইন হচ্ছে একজন শিক্ষিত ব্যক্তি, মানে বিজ্ঞান জগতে শিক্ষিত। তখন বললো যে এইটাতে আছে অভূতপূর্ণ আবিষ্কার। তখন আছে উনি ওই আর্টিকেলটাকে সংশোধন করে পত্রিকায় দিয়ে দিল, মানে এটাকে আছে ব্রিটেনের হচ্ছে কমনওয়েলথ কি যেন একটা পত্রিকা আছে, সাইন্টিফিক পত্রিকা। তাহলে ওইখানে যখন দিল তখন ওই পত্রিকাটা যখন ওইটা প্রকাশ হইলো, তখন আছে চিনল যে আছে বোস আইনস্টাইনটা কত বড় মানের বিজ্ঞানী। বুঝলে না? কত বড় মানের বিজ্ঞানী। তাইলে দেখেন আছে শিক্ষিত লোকের দ্বারা শিক্ষিত লোকের মূল্যায়ন, যে বোস আইনস্টাইন আছে শিক্ষিত, না আর আছে বিজ্ঞানী বোস হচ্ছে শিক্ষিত। এই কারণে হচ্ছে আছে আইনস্টাইন হচ্ছে বোসের হচ্ছে তথ্যর হচ্ছে মূল্যায়ন করতে পেরেছিলেন। কি যে আপনি মনে করেছেন যে আমি হচ্ছে প্রাইমারি স্কুলে মাস্টার হয়েছি, আমি পিটিআই ইনস্ট্রাক্টর হয়েছি, না, এই কারণেই আপনার হচ্ছে সবাই হচ্ছে মূল্যায়ন করবে, এইটা মাথায় আছে নেওয়ার কোনো কারণ নেই। বুঝতে পেরেছে? কারণ হচ্ছে আপনাকে বোঝার সামর্থ্য ওর থাকতেও পারে নাও থাকতে পারে, না? মানে এখানে একটা বিজ্ঞানী বসে এই দশা হয়েছে, আর আপনার কি দশা হইতে পারে সেটা মাথায় রাখেন, না? তাহলে আপনি যে সব জায়গায় সম্মান পাবেন এটা হচ্ছে কখনো চিন্তা করা যাবে না। সব জায়গায় আপনি সম্মান পাইতেও পারেন, নাও পাইতে পারেন। কি বুঝতে পেরেছেন? আমার হচ্ছে অন্য তথ্যে গেছি নাকি? হুম। তাহলে এইখানে আছে আমাদের কাছে সময় আরো 20 মিনিট আছে, না? 20 মিনিট না? হুম। তাহলে এখানে বলছে যে যে আমাদের কাছে কি কি কাজ করতে হবে, যে অনুশীলন চক্র অনুসরণ করে
প্রতিফলিত শিক্ষক হওয়ার কৌশল হিসেবে যে বিভিন্ন ব্যক্তিগতের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। আমরা কি কি সহযোগিতা নিয়ে আমরা প্রতিফলিত হতে পারি? যে শিক্ষক প্রশিক্ষণ, এই যে প্রশিক্ষক কর্তৃক নির্দেশনা, মানে শিক্ষক প্রশিক্ষক কর্তৃক নির্দেশনা, মানে এখানে আপনার ইনস্ট্রাক্টরের কথা বলা হয়েছে, মানে ইনস্ট্রাক্টর স্যারদের কাছ থেকে আপনার আছে প্রতিফলনটা আপনি পাইতে পারেন। তারপর আছে অভিজ্ঞ শিক্ষকের শিক্ষণ শেখানোর কার্যক্রম পর্যবেক্ষণ, যে ভালো শিক্ষকের দ্বারা হচ্ছে একটা ক্লাস পরিচালনা হচ্ছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে পর্যবেক্ষণ করা, সেখানে কার্যক্রম পর্যবেক্ষণ। একজন হচ্ছে ক্লাস নিচ্ছেন, আপনি বসে বসে দেখতেছেন যে উনি আসলে কিভাবে কাজটা করতেছেন। তারপর হচ্ছে সতীর্থ শিক্ষকের শিক্ষণ শেখানোর কার্যক্রম পর্যবেক্ষণ, মানে সতীর্থ শিক্ষকের শিক্ষণ শেখানোর কার্যক্রম পর্যবেক্ষণ। সতীর্থ মানে আপনি যাদের সাথে কাজ করেছেন, মানে তারাও যে আপনার যে ভালো কাজ করতে পারে সেটা হচ্ছে আমরা বুঝতে হবে, তাদের কাছ থেকে আমরা শিখতে পারি। যে তারপর আছে শিক্ষণ দলে আলোচনা ও মত বিনিময়, মানে শিক্ষণ দলে আলোচনা ও মত বিনিময়, যে একটা আছে শেখার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হলো, মানে সেই প্ল্যাটফর্মে আছে কি আলোচনা আছে সেগুলো আছে মত বিনিময় করলে হচ্ছে আপনার মানে আপনার হচ্ছে প্রতিফলিত হইতে পারে, মানে আপনার হচ্ছে দুর্বলতা যেটা আছে সেটা ধরা পড়তে পারে। তারপরে আছে মানে সতীর্থ শিক্ষকের পরামর্শ গ্রহণ, মানে শিক্ষকের নিজের পাঠ ভিডিও করে পর্যবেক্ষণ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নিজের পাঠ ভিডিও করে পর্যবেক্ষণ, যদি কোনো পর্যবেক্ষক না থাকে, আর এখন তো পর্যবেক্ষক অনেক সময় পাওয়া যায় না, বুঝছেন না, এই জন্য সেলফ রিফ্লেকশনের জন্য নিজে নিজের হচ্ছে ভিডিও রেকর্ড করে হচ্ছে দেখবেন যে আমার কোন জায়গায় ভুল হচ্ছে, না পরবর্তীতে যেন আমি হচ্ছে এই কথাটা মানে এই জিনিসটা আমি যেন ভালোভাবে করতে পারি। না, যেমন অনেকের আছে বাহুল্য দোষ থাকে, মুদ্রা দোষ থাকে, যেমন আমারই মুদ্রা দোষ আছে না, এই যে আমি মাকে মানে মানে হচ্ছে এই শব্দের ভাষা, হ্যাঁ বলি না, এইটা একটা আমার মুদ্রা দোষ, দোষ না, যে আমার দোষটা আমি হচ্ছে নিজে নিজে বলতেছি। তারপরে মাঝে মাঝে আমি বলে গেছি না, ব্যবহার করি না, এই যে মুদ্রা যে দোষ, তাহলে এই যে দোষগুলো আছে আপনার কাছে কেটে উঠতে হবে, হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে আমি হচ্ছে শ্রেণীর কার্যক্রম যে পরিচালনা করতেছি, তাহলে হচ্ছে কিছু একটা শব্দের ভিতরে আপনার কাছে থামতে হবে, মানে এটা হচ্ছে আপনার বাক্য স্টপেজ, না হলে অন্য একটা শব্দ আপনাকে ব্যবহার করতে হবে, মানে যে কোনো একটা শব্দ আপনাকে ব্যবহার করে করে আপনার কাছে স্টপেজ মারতে হবে, হ্যাঁ অটোমেটিক আপনার কাছে এসে যাবে। না হলে বলবো যে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই শব্দ আপনাকে আসতে হবে, মানে যে কোনো শিক্ষকের ক্ষেত্রে, মানে যে কোনো একটা আছে আপনার কাছে কিওয়ার্ড ব্যবহার করে আর সম্পূর্ণ কার্যক্রমটা পরিচালনা করতে হবে, না অথবা হুম হ্যাঁ যে ঠিক কিনা রেসপন্স নেওয়ার জন্য, মানে রেসপন্স নেওয়ার জন্য আপনার কাছে একটা শব্দ ব্যবহার করতেই হবে। তাহলে এই যে নির্দেশনা প্রদান, এখন এগুলো বিস্তারিত হচ্ছে বর্ণনা দেওয়া আছে, যে প্রশিক্ষকগণ শিক্ষার্থীদের ব্যক্তিগত কাজ পর্যালোচনা, কাজ পর্যবেক্ষণ, বিভিন্ন আলোচনার সুযোগ সৃষ্টি করে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন এবং তদ অনুযায়ী নির্দেশনা দিতে পারেন। প্রশিক্ষক বিভিন্নভাবে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টি করতে পারেন, যাতে তারা প্রতিফলন অনুশীলনে আগ্রহী হন এবং শিক্ষার্থীদের শ্রেণী শিক্ষণ শেখানোর কার্যক্রমে পর্যবেক্ষণ করে প্রশিক্ষকরা কার্যকর ও সঠিক নির্দেশনা প্রদান করবেন এবং শিক্ষার্থীরা যাতে নির্দেশনা যথাযথ পালন করে তা ফলো আপ করে শিক্ষার্থীদের শিক্ষণ শেখানোর কার্যক্রমের মান উন্নয়ন নিশ্চিত করবেন। তারা এখানে বলছে যে বিশেষজ্ঞ অভিজ্ঞ শিক্ষকের শিক্ষণ শেখানোর কার্যক্রম পর্যবেক্ষণ। মানে শুনেন, এইখানে এখন আছে এই শব্দগুলা
যেটা আছে না বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ, এই দুটো শব্দ এখন বর্তমান কেটে দেওয়া উচিত। বুঝতে পেরেছেন? কেটে দিয়ে এখন হচ্ছে ব্যবহার করা উচিত যে পুরাতন। বুঝতে পেরেছেন? মানে পুরাতন শিক্ষকদের শিক্ষণ শেখানোর কার্যক্রম পর্যবেক্ষণ। কেন কেটে দেওয়া উচিত? যদি হচ্ছে ওই বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ যদি হইতো, তাহলে হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে আছে বাচ্চা দিয়ে আছে ভরপুর হয়ে যায়। কি বুঝতে পেরেছেন? কারণ অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ লোকের কাছে মানুষ হচ্ছে হিরিক খায়। হ্যাঁ, মানে যেসব যেখানে আছে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে, তার হচ্ছে সিরিয়ালে পাওয়া যায় না। হ্যাঁ, আর অভিজ্ঞ ডাক্তারের তারও সিরিয়াল পাওয়া যায় না, সিরিয়াল মেনটেন করা কঠিন হয়ে যায় না। সেই জন্য এখন বলছে যে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ এই দুইটা শব্দ কেটে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে এই যে বিশেষজ্ঞ অভিজ্ঞ আমাদের ডাক্তারই না, মানে আমাদের হচ্ছে শিক্ষকই না, না, মানে এটা শুধু শুধু আছে বিশেষণ আকারে আছে ব্যবহার করা হচ্ছে না। হচ্ছে কিনা? ওই জন্য ওই পুরাতনের ভিতরে ওই পুণ্যা, ঠিক আছে, ওই পুণ্যালো না, দেখবেন আছে যে মানে অনেক আছে দুর্বলতার বিষয় অনেকগুলো আছে, সব বসা সব জায়গায় বলা ঠিক না। দেখবেন আছে এই নীলফামারী আছে কয়েকদিন আগে আছে ফুটবল খেলা অনুশীলন হইলো না, ফুটবল প্রতিযোগিতা, প্রাথমিক এটা কি প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট না, প্রাথমিক গোল্ড কাপ টুর্নামেন্ট, গোল্ড কাপ টুর্নামেন্ট। তা টুর্নামেন্টে যখন দেখবে মানে প্রত্যেকটা দলে তো একটা দলের সাথে একটা স্কুল আরেকটা স্কুলের সাথে খেলায় না, প্রতিযোগিতা হওয়ার পরে একটা দল তো জেতে, জেতে কিনা, জেতে না নাই, দেখবেন যে আছে জিতিয়েছে, জেতার পরে দেখবেন যে ওই যে টিম যে আছে না, ওই দলের ভিতরে খালি 4টা বাচ্চা করে লাভ খাইছে, মানে জেতার পরে, আর বাকিগুলো লাভ খায় না। মানে 11 জন খেলাইছে না, তাহলে 11 জনের ভিতরে আছে মানে 3 জন 4 জন লাভ খাইছে, বাকিগুলো হচ্ছে মুখে লাভ খাচ্ছে না। ঠিক আছে, তাহলে তাহলে এইখানে আছে আপনার বুঝতে হবে, তাহলে যে 11 জন আছে বাচ্চা আছে, আপনি ভালো করে আছে আপনার স্কুলের নাম, ঠিক আছে না? ঠিক বলছি, মানে এগুলো আছে গোপন রহস্য, হ্যাঁ, এগুলা আছে ওপেন সিক্রেট। সেই জন্য বলতেছি, তাহলে আছে ওই স্কুলে যদি আছে অতগুলো বাচ্চা থাকে, আপনার স্কুলে কেন থাকবে না? আপনি অভিজ্ঞ হলে আপনার কাছে অবশ্যই থাকবে। মানে এর একটা আছে বাস্তব হচ্ছে প্রমাণ আছে, মানে বাস্তব প্রমাণ, যখন আমি হচ্ছে মুন্সিপাড়া স্কুলে আছে যে আপনাদের শিক্ষকদের যখন অ্যাটেস্ট করে দেওয়া হইলো না প্রশিক্ষণ বিদ্যালয়ে, যখন নতুন নতুন শিক্ষক এলো, আমি হচ্ছে 4-5 দিন গেলাম, তখন আছে দেখা যাচ্ছে না হইলেও আছে 50টা বাচ্চা বাড়ি গেছে স্কুলে। বলছে যে নতুন নতুন শিক্ষক আছে, এখন স্কুলে ক্লাস আছে, এবং মাশাআল্লাহ খুব ভালো করে পড়াচ্ছে। এবং একটা হচ্ছে স্যার আসে, ঠিক আছে, ভালো ক্লাস না হলে দেখে এখন স্কুল যাইতে হবে। বুঝতে পেরেছে? আর যখন ওই যে আমাদের শিক্ষকরা চলে এসেছে না, আমার স্কুলের বাচ্চা কমে গেছে না, তাহলে যেখানে মানুষের সার্ভিস যেখানে পাবে, মানুষ সেই জায়গায় দৌড়াবে, আর যেই জায়গায় সার্ভিস পাবে না সেই জায়গায় কেউ যাবে। মনে করেন আছে আমি আপনাকে বলি, মনে করেন আমাদের বেতন হচ্ছে ধরেন সরকারি ব্যাংকগুলোতে হয়, হয় না? মানে সেই কারণে ধরেন আমাদের হচ্ছে অ্যাকাউন্ট গুলো আছে সরকারি ব্যাংকে আছে, আর যদি আমাদের যে বেতন গুলো যদি বেসরকারি ব্যাংকে যদি হইতো দিত, তাহলে যে সরকারি ব্যাংকে কেউ একটা অ্যাকাউন্ট থাকতো, মানে তো ভালো সার্ভিস দিবে পায়। মানে দুপুরে ভাত খাবার গেছে তো গেছে,
লাঞ্চটা লাঞ্চে করেছে না। হ্যাঁ, তাহলে মানে মানে সেই জন্য আছে, না এই জন্য আছে শুনেন, মানে এটা আছে শুনেন, আমি বললাম হচ্ছে যে তোয়াক্কা করার জন্য নয়, মানে অভিজ্ঞতা থেকে বলতেছি। সেই জন্য আছে এই যে অভিজ্ঞ আর আছে, অভিজ্ঞ লোক হলে তার উপর কিন্তু হচ্ছে শিক্ষার্থীর অভাব হবে না। এই জন্য শ্রেণী আপনার কাছে বলা যাইতে পারে, আমরা নীলফামারী সদরের কাছে টিচার আছে কিনা জানি না, আছেই মনে হয় দুই একজন। মনে করেন আছে এই নীলফামারী যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে যেটা আছে সমিউদ্দিন স্কুল বলা হয়, প্রাইমারি স্কুল। তাহলে ওইখানে যে মানিক বাবু ছিল, মানিক বাবুকে অভিজ্ঞ শিক্ষক বলা যায়, বুঝতে পেরেছেন? কারণ ওনার কারণে হচ্ছে ওই স্কুলে হচ্ছে বাচ্চার সংখ্যা বৃদ্ধি পায়, এবং হচ্ছে সিরিয়াল দিয়েও হচ্ছে মানুষ হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ পায়, মানে লটারি করেও হচ্ছে তারা হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ পায়, বুঝতে পেরেছেন? তাহলে ওইখানে অভিজ্ঞ উনি, এই অভিজ্ঞ হওয়ার কারণে উনি সিরিয়াল দিয়েও সিরিয়াল মেনটেন করে পাচ্ছেন। কি ওই যে ছাত্র সদরের মনে হয়। হ্যাঁ, আপনি সদরের না? হ্যাঁ, ডিমলার। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে দেখেন, মানে ওনাকে আমি নীলফামারীতেই থাকি দেখে বেশি, নীলফামারীতে বেশি দেখি তো, মানে দিনে রাইতে তো নীলফামারীতে দেখি তো, প্রায় প্রায় দেখি নীলফামারী। হ্যাঁ, তাহলে আছে দেখেন, শিক্ষিত হচ্ছে তাহলে অবশ্যই হচ্ছে সংখ্যা আপনার বেড়ে যাবে। তাহলে যে শ্রেণী পর্যবেক্ষণ শেষে অভিজ্ঞ শিক্ষকের সাথে আলোচনা করে গৃহীত পদ্ধতি ও কৌশল গ্রহণের অন্তর্নিহিত কারণও জানা যেতে পারে, যা শিক্ষার্থীকে আত্মবিশ্বাস স্থাপনে সহায়তা করে। বিশেষজ্ঞ অভিজ্ঞ শিক্ষকের কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থী শিক্ষক নিজের কাজের সাথে তুলনা করতে পারেন এবং ভালো ও যথাযথ পদ্ধতি কৌশলগুলো অবলম্বন করে শিক্ষণ শিক্ষণের কার্যক্রম মান উন্নয়ন করতে পারেন। মানে সতীর্থ শিক্ষকের শ্রেণী শিক্ষণ শেখানোর কার্যক্রম পর্যবেক্ষণ, সতীর্থ যে মানে ক্যাটল ও মিনারস তাদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেন যে এরা হচ্ছে মানে শিক্ষা মনোবিদ, ঠিক আছে? মানে ক্যাটল এবং মিনারস প্রমাণ করেন যে সতীর্থ প্রতিফলন দলের ব্যবহারে শিক্ষার্থী শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশেষভাবে সহায়তা এবং প্রেরণা দিয়ে থাকে। সতীর্থ শিক্ষকগণ তাদের সতীর্থদের দ্বারা নিজেদের শিক্ষণ শেখানোর কার্যক্রম পর্যবেক্ষণ করাতে বা সতীর্থ শ্রেণী শিক্ষণ শেখানোর কার্যক্রম নিজে পর্যবেক্ষণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সতীর্থদের শিক্ষণ শেখানোর কার্যক্রম পর্যবেক্ষণে সহযোগিতামূলক অংশগ্রহণমূলক অনুশীলনের সুযোগ সৃষ্টি করে বিধায় এটা পেশাগত উন্নয়নে সহায়তা হয়, সহায়ক হয়। আলোচনা মত বিনিময়, মত বিনিময় আলোচনার মাধ্যমে নবীন শিক্ষকের আচরণ বা পূর্বের ধারণা পরিবর্তনের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়। সতীর্থ শিক্ষকের পরামর্শ গ্রহণ, যে চাকরিগত শিক্ষার্থী শিক্ষকের জন্য প্রতিফলনমূলক অনুশীলনের আর একটি উপায় হলো সতীর্থদের পরামর্শ গ্রহণ। নিজের চিহ্নিত উন্নয়নের ক্ষেত্রগুলো সম্পর্কে সতীর্থদের সাথে আলোচনা করতে পারেন, নিজের পরিকল্পনার কথা সতীর্থদের সাথে আলোচনা করতে পারেন। তেমনই সতীর্থরা চিহ্নিত কাজগুলো কিভাবে করে তা পর্যবেক্ষণ করতে পারেন। সতীর্থদের সাথে একটি সম্মিলিত এবং সচেতনমূলক প্রক্রিয়ার মাধ্যমে নিজের কাজের মানোন্নয়ন করা যেতে পারে। এই প্রচেষ্টা শিক্ষকতা পেশাকে উন্নত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ও সহায়ক উপায়। তারপরে এইটা বলছে যে শিক্ষকের নিজের পাঠ ভিডিও করে পর্যবেক্ষণ, যে ভিডিও ধারণকৃত নিজের পাঠ নিয়ে শিক্ষার্থী শিক্ষক একদল সতীর্থ শিক্ষক বিশেষজ্ঞ শিক্ষক ও তত্ত্বাবধায়কের সঙ্গে খোলামেলা আলোচনার মাধ্যমে প্রস্তুতিমূলক মতামত নিয়ে নিজের মানোন্নয়ন করা যায়। তাহলে এই বিষয়গুলো হচ্ছে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ, আমরা যদি হচ্ছে এগুলো হচ্ছে করে নিতে পারি, মানে তাহলে হচ্ছে আমরা একজন ভালো শিক্ষক হইতে পারি। যেমন আছে এই যে সতীর্থ শিক্ষকের পরামর্শ গ্রহণ, এইটা কিন্তু আমরা হচ্ছে করতে হচ্ছে মানে চাই না, বুঝছেন না? কারণ হচ্ছে মানে আপনি হচ্ছে সবসময় আপনার সতীর্থ শিক্ষকের সাথে কিন্তু সবচেয়ে বেশি থাকে,
না, দেখবেন যে কোনো প্রতিষ্ঠান প্রধান হয় এক জায়গায় হচ্ছে আলাদা টুপলা বান্ধি থাকে, মানে শুটমুট হয়ে থাকে, থাকে কি না? তাহলে ওর কাছ থেকে শেখার হচ্ছে মানে আপনার সময় সম্পন্ন, মানে সময় সাধ্য বিষয়। আর আপনার সহকর্মীদের সাথে আপনি সবসময় হচ্ছে একই টেবিলে বসেন, বসেন কি না? তবে গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনার সহকর্মীদের সাথে আপনার হচ্ছে ব্যক্তিগত যে দুর্বলতা যেগুলো আছে, মানে এগুলো কখনো আছে আলোচনা করতে যাবেন না। মানে ব্যক্তিগত দুর্বলতা আছে না মানুষের, তাহলে এই বিষয়গুলো আছে কখনো আপনার সহকর্মীকে আপনি জানাবেন না। বুঝতে পেরেছেন? মানে যদি জানান তাহলে আপনার হচ্ছে ব্যক্তিত্ব নষ্ট হবে, আর ওইটাই হচ্ছে আপনার পরবর্তী জীবনে মানে বিস্ফোরা হয়ে যাইতে পারে। আপনি শুধু আছে আপনার শিখন শেখানোর যে দুর্বলতা যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনি কৌশলে তাদের সাথে আলোচনা করতে পারেন। বুঝতে পেরেছেন? মানে কৌশলে আলোচনা করতে হবে, বললে হচ্ছে আমাদের হচ্ছে আমরা প্রতিফলিত শিক্ষক হতে পারি। হুম 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 হুম। মানে ওইটা তো করার বলা আছে, ওইটাই তো হচ্ছে পার্শ্ব সমীক্ষা, ওইটাই তো পার্শ্ব সমীক্ষা। ওই যে ডেমো ক্লাসটা নিচ্ছেন না, ওইটাই পার্শ্ব সমীক্ষা। ওই ডেমো ক্লাসটা আপনার হচ্ছে শিক্ষার্থীদের সামনে নিতে হবে, আর শিক্ষকরা হচ্ছে সেটা পর্যবেক্ষণ করবে। ওইটাই তো ডেমো, ওইটাই পার্শ্ব সমীক্ষা। বুঝতে পেরেছেন? তো ওইটা হচ্ছে খুবই ভালো উত্তর। তবে শুনেন, তাই দেখেন, আপনার যে ব্যক্তিগত বিষয়, যেমন আপনার আছে দুইটা ছেলে আছে, আছে না? আহসান হাবিবের দুইটা ছেলে আছে, এইটা তো ওপেন করা বিষয়, এই তথ্য শেয়ার করলে তো অসুবিধা নাই, আছে? মনে করেন আপনি যদি আছে, মনে করেন আইতো দেখা যাচ্ছে যে মনে করেন আপনার স্ত্রী পূর্ব দিকে মুখ করে ঘুমায়, আর আপনি আছে উত্তর দিকে মুখ করে ঘুমান, না, মানে পশ্চিম পাশে মুখ করে ঘুমান, মানে এই কথাটা তো আপনি বলতে পারেন না আপনার শিক্ষার্থী, আপনার সহকর্মী, এটা বলা যাবে না। এইটা হচ্ছে আপনার হচ্ছে ব্যক্তিগত বিষয়। তারপর আছে ধরেন মানে ঘুমের ঘোরে আপনি আপনার স্ত্রীর গায়ের উপর পা চড়াই দেন, আর আপনার স্ত্রী আপনার উপর হচ্ছে পা চড়াই দেন, এগুলো কি বলা যাবে কি? তারপর হচ্ছে মনে করেন হচ্ছে, হ্যাঁ, মানে আপনার স্ত্রী আপনি হচ্ছে পা টিপি দেন, হ্যাঁ, তাই এইগুলা তো হচ্ছে এই যে ব্যক্তিগত বিষয়গুলোতে আছে, এইগুলা হচ্ছে কখনো হচ্ছে আপনার শেয়ার করার যোগ্য কি? হ্যাঁ